দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানটির ৩,০০০তম পর্ব প্রচারিত হচ্ছে। এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য দর্শকদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আলমুদ্দিন। বিজয়ের মাসের শুরুতেই অবশ্য এখন আলোচনা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ঘিরে। কদিন আগে চট্টগ্রামে যে ঘটনা ঘটে গেল, তারপর থেকে ভারতের বিভিন্ন মন্তব্য বা সরকারের তরফ থেকে যে বিবৃতি, তার বিপরীতে বাংলাদেশের পাল্টা বিবৃতি এবং ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রচারণায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। আজকে আমাদের আলোচনাও সেই বিষয়টি ঘিরে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং আছেন জনাব গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক, অ্যাডভোকেট, তিনি মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আলোচনায় যাওয়ার আগে আজকে পররাষ্ট্র উপদেষ্টা কিছু কথা বলেছেন ভারতের গণমাধ্যম নিয়ে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। সিপিডির ৩০ বছর উপলক্ষে আয়োজনে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যেখানে বাংলাদেশ ও আঞ্চলিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, ভারতের গণমাধ্যম বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। had been very unhappy, I would say, with the revolution that has taken place. But now it has turned into in a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. Then the Taliban type of government as if is coming into being, etc., etc. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল ১৫ বছরে বাংলাদেশ একাধিক আঞ্চলিক জোটে যোগ দিয়েছে ঠিকই, তবে রাজনৈতিক সরকারের দূরদর্শিতার অভাবে সুফল পাওয়া যায়নি। CPD has very good connections, not only South Asia but beyond also, and I think the role that they could play is just thinking aloud. Of course, there are much more brilliant people in CPD who can really chart their way. তার মতে নতুন বাংলাদেশ এগিয়ে যেতে চায় অতীত সব পেছনে ফেলে, তাই প্রতিবেশী রাষ্ট্রসহ সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। শুরুতেই অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। এই পরিস্থিতির মধ্যে একদিকে যেমন বাংলাদেশের নাগরিকদেরকে ভারত বেশ কদিন ধরেই ভ্রমণের ভিসা দেয়া বন্ধ রেখেছে। কিছু কিছু হাসপাতাল বলছে তারা চিকিৎসা দেবে না, যদি অনেকে বলছেন এই হাসপাতালগুলোতে এমনিতেও খুব বেশি সংখ্যক বাংলাদেশি যেতেন না। কিন্তু সব মিলিয়ে ভারতের গণমাধ্যমে যে ধরনের প্রচারণা চলছে সেটা নিয়েই বোধহয় সবচেয়ে বেশি আশঙ্কা। সেটার ব্যাপারে আসলে বাংলাদেশের কি করণীয়? ধন্যবাদ, একদম আসল জায়গায় আপনি টাচ করেছেন। দেখেন, এই বিষয়ে গতকাল বোধহয় পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি আলোচনা করছিলেন। সেখানে তার কথা মানে এটা অনেকটা আগেকার রেজিমের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলে, নমনীয়তা, একই নমনীয়তার সুর ছিল, যেটা আমার কাছে খুবই মানে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। তিনি বললেন যে আমরা কোনো দেশের সাথে কোনো রকমের সমস্যা সৃষ্টি করতে চাই না এবং আমরা আশা করব যে অপর দেশও আমাদের জন্য এরকম কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা তো একটা জিরো সাম গেম। আমাদের সাবজেক্টে আমরা বলি যে আপনি না চাইলে অপর দেশ তার যদি শক্তিশালী হয় তখন আপনার তার জাতীয় স্বার্থের জন্য যে কোনো উপায় হোক আপনাকে বিব্রত করবে এবং আপনাকে বিপদে ফেলবে। এখন এই যে আজকে আমাদের এত পরে পররাষ্ট্রনীতি অ্যাডভাইজার বলছেন যে ভারতের আচরণ, এটাতে মিডিয়ার কথা বলছে, মিডিয়া কিভাবে কাজ করছে, এই উপলব্ধিটা তার আরও 2 মাস আগেই ব্যক্ত করা উচিত ছিল। কারণ ভারতের মিডিয়া যে প্রোপাগ্যান্ডা শুরু করেছে এটা আমরা, তারপর আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা কিন্তু অনেকেই তুলে ধরছিল, আমাদের টেলিভিশন মিডিয়াতেই আমরা তুলে ধরছিলাম। এবং একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিন্তু উই আর অ্যাওয়্যার যে তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই ব্যক্তি কিন্তু বেশ অনেক বছর ধরেই তার যে ওয়ার্কিং মেথড, একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটা ইন্টেলেকচুয়াল হতে পারে
বুদ্ধিবৃত্তি সম্পন্ন ব্যক্তি হতে পারে এবং সেখানে সে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে, যেমন আমরা অনেক দেশের বেলায় দেখি। স্পেশালি আমরা যদি অতীতে এমনকি ভারতের বেলায়ও দেখি যে তারা কিন্তু কূটনীতির উপরই বেশি রিলাই করত। কিন্তু এই ভদ্রলোকের প্রবলেম হচ্ছে তিনি অনেক বেশি রিলাই করে কোয়ার্সিভ মেথডসের উপর। কোয়ার্শন হচ্ছে বল প্রয়োগ করা এবং অযাচিতভাবে শক্তি ও প্রভাব এমনভাবে প্রয়োগ করা যেটা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়। এই 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 আজিজ দোভাল গত এই 1 দশক ধরে স্পেশালি তার এই মানে কোয়ার্সিভ এই প্রোপাগ্যান্ডা সাথে সাথে যে পদক্ষেপ নেওয়া, বেআইনি পদক্ষেপ নেওয়া, এটা কত ভয়াবহ হতে পারে তার বেস্ট এক্সাম্পল হচ্ছে ক্যানাডায় যে হত্যাকাণ্ড ঘটালো এবং একজন শিখ নেতাকে মেরে ফেলা হলো কেননা সে ওই ক্যানাডায় শিখ রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে। তারপর কিন্তু এটা এমনভাবে এক্সপোজড হয়েছে, আমরা জানি ক্যানাডার সাথে ভারতের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গেল, কেননা এই যে ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রোপাগ্যান্ডা এই রকম মিথ্যাচার করলো যে ক্যানাডা, যেখানে আমরা জানি যে খুবই কার্যকর একটা প্লুরালিস্ট সোসাইটি, যেখানে নানা জাতি ধর্মের লোক সরাসরি নেতৃত্ব দেয় কেনেডিয়ান গভর্নমেন্টে এবং অঙ্গরাজ্যগুলো অনেক বেশি স্বাধীন, সেরকম একটা প্লুরালিস্ট সোসাইটিকে ভারতের মিডিয়া একেবারে মানে এমনভাবে অপমানজনক ভাষায় আঘাত করা শুরু করলো, যার কারণে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে এবং এমন কথা উঠেছে যে ভারতের এই রকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হোক। আমি তো মনে করি যে বাংলাদেশ এখন যেই পরিস্থিতি ফেস করছে, আজকে কিন্তু একজন বাঙালি ভদ্রলোক একটা প্রাইভেট চ্যানেলে সরাসরি বলে বসছে বাংলাদেশকে আক্রমণ করতে হবে। মিলিটারি ইনভেশন অফ বাংলাদেশ যদি পাকিস্তানে ঘটে থাকে, যদি অন্য দেশে ভারত হস্তক্ষেপ করতে পারে, বাংলাদেশে করবে না কেন? আমি এটা দেখার সাথে সাথে আমার ফেসবুকে আমি পাঠিয়ে দিয়েছি এবং এতে অনেক রিয়াকশন এসছে এবং এটা অবিশ্বাস্য মনে হয়েছে যে একজন অত্যন্ত শিক্ষিত মার্জিত একজন ভারতীয় বাঙালি সে কীভাবে বলছে যে সরাসরি তিনি অ্যাপিল করছেন ভারত সরকারের কাছে যেন বাংলাদেশের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ গ্রহণ করা হয়। এই কারণে আমি মনে করি যে আমাদের উচিত হবে আজিজ দোভালের ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে দাবি ওঠানো, মিডিয়ার দাবি ওঠানো যে তাকে একজন সন্ত্রাসবাদ হিসাবে ঘোষণা করা হোক। আমরা যদি এই উদ্যোগ নেই, আমরা ডেফিনেটলি ক্যানাডার প্রাইম মিনিস্টার ট্রুডোর মানে সমর্থন পাব এবং ট্রুডো যদি আমাদেরকে এটা এক্সপোজ করে দেয় কেনেডিয়ান পার্লামেন্টে, তাহলে আমেরিকা ও ওয়েস্টার্ন মিডিয়া এটাকে সাপোর্ট করবে এবং আমার মনে হয় বিশ্ব নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার জন্য এটা একটা বিরাট স্বস্তি হবে যদি এই আজিজ দোভালকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়। ধন্যবাদ। জনাব প্রামাণিক, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় ইসকনের নামটা বারবার উঠে আসছে এবং সেটাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী সবার এক ধরনের এর সাথে জড়িয়ে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে। সনাতন ধর্মাবলম্বী, ইসকন এবং এই যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হলো, যার সাথে আবার ইসকনের যে সম্পর্ক সেটা ইসকন নিজেই অস্বীকার করছে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন আসলে এখানে কার অবস্থানটা কি? বিষয়টা হলো যে এই যে গত 5 তারিখে বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারের লজ্জাজনক পতনের পর এবং সাবেক প্রধানমন্ত্রী উনি পালিয়ে যাওয়ার পরেই এই যে আজকের যে ঘটনাটা হচ্ছে সারা দেশ মিলেই এটার একটা সূচনা হয়। তো তখন থেকেই ইন্ডিয়ান মিডিয়ার কথা আপনারা একটু আগে বলছিলেন যে আমরা দেখলাম যে সেখানে মাইনরিটি ইস্যু নিয়ে ব্যাপকভাবেই হইচই করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। আমরা অতীতে বিভিন্ন সময় আমি তো হিন্দু মহাজোটের মহাসচিব প্রতিষ্ঠাতা,
তো আমরা গত 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলোকে আমরা ব্যাপকভাবে প্রচার করেছি। তখন কিন্তু ভারতীয় মিডিয়া এগুলো নিয়ে শোরগোল করেনি, তারা এটা নিয়ে চর্চাও করতে চায়নি। অথচ এবার 5 তারিখের পরে বাংলাদেশের কোথাও কিন্তু কোনো বড় মন্দিরে হামলা হয়েছে এমন কোনো ইতিহাস নেই। শুধু মেহেরপুরে একটা ইসকনের টিচিং সেন্টার হামলা হয়েছে, কিন্তু দেখা গেল যে আপনার সাতক্ষীরার একটা চাইনিজ রেস্টুরেন্ট পুড়ে যাচ্ছে, সেটাকে মন্দির হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। মাশরাফির বাড়ি পুড়ছে, সেটাকে লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়ার এই করা। কিংবা চট্টগ্রামের একটা আওয়ামী লীগের অফিস পুড়ছে, বলতে নবগ্রহ মন্দির পুড়ছে। এবং এইটা ব্যাপকভাবেই এইটা প্রচার হওয়ার ফলে এবং একই সঙ্গে এখান থেকে বাংলাদেশ থেকে যারা এই নিউজগুলো তাদের কাছে পাঠিয়েছে, কিছু পুরনো নিউজ বিভিন্ন কিছু নিয়ে প্রচার হচ্ছিল আর কি। তো এখন এইটাকে নিয়ে তারা মনে করেছে যেহেতু আওয়ামী লীগ নামে এখানে আন্দোলন করতে পারবে না, তো এইখানে তাদের ওখানে ভারতে যারা পালিয়ে গিয়েছে তারা ওখানে বসেই বাংলাদেশের হিন্দুদেরকে সামনে রেখে, বিশেষ করে হিন্দুদের দুটো উইংস আছে আওয়ামী লীগের, সেটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদ। এটা আওয়ামী লীগের তৈরি করা, বিশেষ করে ঐক্য পরিষদটা পুরোপুরি শেখ হাসিনা নিজেই বলেছেন যে তার তৈরি করা। তো তাদেরকে মাঠে নামিয়ে তো তারা করলো কি নামে নিজেরা এটা আনে নাই, তাদের দাবি দেওয়া ঠিক আছে, কিন্তু হিন্দু সনাতনী জাগরণ মঞ্চ এবং সংখ্যালঘু মঞ্চ নামে দুটো মঞ্চ বানিয়ে বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রাম করছিল। পরবর্তীকালে তারা আবার এক হয়ে এই মানে চট্টগ্রাম সহ সব জায়গায় করেছে। তো মূলত এখন ইসকনের নামে যে চর্চা হচ্ছে এটাও কিন্তু তাদেরই একটা কৌশলগত প্রচারণা। তারা মনে করছে যে আজকে কলকাঠি নাড়ছি আমরা, এইটাকে জনগণের দৃষ্টিভঙ্গি যদি ইসকনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন এবং তখন হবে কি এইটা নিয়ে বিশ্বব্যাপী প্রচার করা সম্ভব। ইসকন কিন্তু এই আন্দোলনের ধারে কাছে নাই। ইসকনের একজন গেরুয়া ড্রেস পরা মানে কি বলে, তিনি হচ্ছেন বহিষ্কৃত চিন্ময় দাস ব্রহ্মচারী এবং লীলারাজ। তো তাকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাচ্ছে ঐক্য পরিষদ এবং পূজা পরিষদ। এবং আজকে যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং এই যে চট্টগ্রামে যে মানে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটলো, একজন উদীয়মান একজন আইনজীবী যার সবেমাত্র আমাদের সুপ্রিম কোর্টের মেম্বার হয়েছে, ইয়াং, তার একটা বাচ্চা মেয়ে আছে, তার স্ত্রীও একজন ইয়াং মহিলা। তো মানে একটা পরিবার শুধু ধ্বংস হয়েছে তা না, এই মেয়েটার স্বপ্ন, তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়া, তার স্ত্রী, তার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। তো এই সব কিছু মিলেই আমরা কিন্তু প্রচণ্ডভাবেই ব্যথিত এই বিষয়টা নিয়ে। আজকে দেখলাম যে ওইখানে যারা মামলা করেছে তারা বললো যে এখানে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের ইন্ধনে এবং আজকে অন্য যারা আছে তারা কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এবং ওইখানকার আইনজীবীরা যারা কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা, আমরা তো আইন চর্চা করি, আপনি নিজেও একজন আইনজীবী, আমাদের কাজটা কি, কেউ একজন যদি অভিযুক্ত হয়, সেই মানে পুলিশ যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিংবা কোনো অভিযোগ দায়ের করে, সেই দিনে কিন্তু তিনি আসামি মানে পরিপূর্ণ অপরাধী হিসেবে স্বীকার হন না, যতক্ষণ পর্যন্ত মামলা হবে, রায় ডিগ্রি হওয়ার পরে তারপর এটা। তো সেখানে আইনজীবী নিয়োগ থাকবে, আইনজীবীরা কথা বলবে, আইনের চর্চা করবে, সব কিছু। কিন্তু ওখানে দেখলাম সভা সমাবেশ করে সেই ভাঙচুর তৈরি করে একটা এমন একটা পরিবেশ তৈরি করেছে যেটা মানে আমাদের জন্য আইন মানে অন্তত আইনের ক্ষেত্রে হিসেবে আমরা একটা লজ্জাজনক। আজকে এর ফলাফল কি হলো, সেখানে প্রায় আজকে শুনলাম যে প্রায় 1500 জন হিন্দু অলরেডি গ্রেপ্তার হয়েছে। ওই হত্যাকাণ্ডের শিকার 7 জন হিন্দুর নাম এসেছে, তাদের তো হয় ফাঁসি হবে, নাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এবং সারা বাংলাদেশেই একটা বড় ধরনের আতঙ্ক তৈরি করা হয়ে গেল। তার মানে এই কিছু ভারতীয় মিডিয়া, আওয়ামী লীগ এবং এই পূজা উদ্যাপন ঐক্য পরিষদ এরা মিলে সমগ্র হিন্দু সমাজটাকে একেবারে দুর্বিষহ অবস্থা এবং নরকের মধ্যে ফেলে দিয়েছে, এমন একটা অবস্থা তৈরি করেছে তারা সবাই মিলে। জনাব আশরাফ কায়সার, এখানে সনাতন ধর্মাবলম্বীদের যে আতঙ্ক এখনকার পরিস্থিতিতে, সেটা যেমন একদিকে বাস্তবতা, এর পেছনে আওয়ামী লীগের ইন্ধন বা ভারতের গণমাধ্যমের যে প্রচারণা তার যে একটা ভূমিকা, সেটাও আরেকটা বাস্তবতা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আসলে সরকারের কি করণীয়? দেখুন, সরকারকে পরিষ্কার সত্য তুলে ধরতে হবে এবং সেটি দেশের ভেতরে, দেশের বাইরে। কেননা আমরা গত 100 দিনে আমাদের এখানে সংখ্যালঘুদের জীবনমান এবং তাদের নিরাপত্তার যে অবস্থা দেখেছি, গত 54 বছরে এরকম দেখিনি। আপনি যদি তুলনা করে থাকেন, ধরেন আওয়ামী লীগ আমলে কতগুলো জেলাতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে তখন কিন্তু ভারতীয় কোনো মিডিয়া টু শব্দ করেনি, কেননা তাদের সহযোগীরা ক্ষমতায় ছিল এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা দলটি, যেটি ভারতের আজ্ঞাবহ এবং ভারতের তাবেদার সরকার, সেটির কারণে ভারতীয় মিডিয়া নিশ্চুপ ছিল। আপনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার কথা আজকে বলেছেন, আমি তো বলতে চাই এটি ভারত সরকার
এটি ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এটি ভারতের কূটনীতি, এটি ভারতের গোয়েন্দা বৃত্তি, তারপরে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া কি প্রচার করছে? ধরুন এখানে তিলকে তাল বানাচ্ছে, কখনো কখনো তিল খুঁজে না পেলে তারা মিথ্যাচার করছে। তারা বলছে যে বাংলাদেশ নাকি জঙ্গিরা নিয়ে নিয়েছে, ইসলামিস্টরা নিয়ে নিয়েছে, এখন সংখ্যালঘুরা হচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে, তাদের ঘর বাড়িতে আগুন লাগানো হচ্ছে। যেমনটি উনি বললেন, 3টি উদাহরণ দিলেন, বিভিন্ন স্থাপনা যেটি রাজনৈতিক পরিচয় হয়েছে সেটিকে তারা ধর্মীয় আবরণ এবং মিথ্যা। তাও যদি হতো যে ধর্মীয় পরিচয়ে বা রাজনৈতিক পরিচয় কিন্তু ধর্মীয় সংখ্যালঘু, তাও না। কিন্তু এখন সরকারের যেটি করা উচিত সেটি হচ্ছে, আমি প্রথমত মনে করি সরকারের একটা সাংঘাতিক উচ্চমানের আপনার সত্যনিষ্ঠ ন্যারেটিভ প্রচার করার একটি জায়গা তৈরি হওয়া দরকার, এবং সেই ন্যারেটিভ ভারতের ভেতরে এমনকি প্রয়োজন হলে হিন্দি ভাষায় আপনাকে প্রচার করতে হবে, যাতে ভারতীয় জনগণ বুঝতে পারে যে ভারত সরকার আর ভারতের জনগণের ইন্টারেস্ট এক জায়গায় দাঁড়িয়ে নেই। খুবই দুঃখজনক হচ্ছে, শুধু বিজেপি না, আমরা কংগ্রেসকে দেখছি, আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি ওই একই গান গাইতে। মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে তাদের মিডিয়া যা প্রচার করছে, তাদের রাজনীতিতে তাদের যৌথ যে কমিটিগুলোর মিটিং হয়, যেটা নিরাপত্তা মিটিং, সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে পশ্চিমা বিশ্বের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে প্রচার করতে হবে যে এটি ভারতীয় প্রোপাগান্ডা। দেখুন, ভারতকে আপনি একটি অপরাধী রাষ্ট্র হিসাবে মুখোশ উন্মোচন করার একটা মোক্ষম সময় এসেছে, অথবা আমরা বলবো যে একেবারে আমরা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আপনি একটি স্বাধীন সার্বভৌম দেশের তার সরকার গঠন প্রক্রিয়া নিয়ে, তার গণ অভ্যুত্থানকে নিয়ে রিডিকুল করছেন, সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন করছেন, তার একটি জনগোষ্ঠীকে ঢাল হিসাবে ব্যবহার করছেন এবং পতিত শাসকদেরকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যার সাথে আপনার আন্ডারহ্যান্ড ডিলিং ছিল, যার সাথে আপনি ন্যায্য কোনো চুক্তি করেননি। তাহলে যদি আপনার বুকের পাটা থাকতে আপনি চুক্তিগুলোকে প্রকাশ্য করুন। শুধু ভারত সরকারের সাথে চুক্তিগুলো না, ভারতীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যবসায়ীরা বাংলাদেশে চুক্তি করেছে আদানির মতো, সেগুলোও কোনো ন্যায্য চুক্তি না। তার মানে ভারত সামরিকভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছিল। এখানে রয়ের অপারেটিভস ঢাকা শহর থেকে বিভিন্ন জেলায় এমনভাবে বিস্তৃত ছিল, তাদেরকে আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে দেখতাম। সেই অপারেটিভসকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে সরকারের। ভারতকে আপনাকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, এবং তার যে প্রতিরক্ষা উপদেষ্টা এবং অন্যান্য মন্ত্রীবর্গ যারা শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত মিটিং করেন, শেখ হাসিনা ভারতের ভূমি স্পর্শ করার সাথে সাথে অজিত দোভাল তার সাথে মিটিং করেছেন। কাজেই আমি মনে করি বাংলাদেশের একজন অপরাধীকে, একজন গণহত্যাকারীকে, একজন পতিত স্বৈরাচারকে যারা আশ্রয় দিয়েছে তারা একই অভিযোগে অভিযুক্ত, এবং যারা প্রতিনিয়ত তাকে প্রশ্রয় দিচ্ছে, তার ভিডিও কল প্রচার করছে, অথবা তার সাহায্যে এই যে নাশকতার চেষ্টা করছে, অস্থিতিশীলতা করছে, বিভিন্ন ব্যানার এবং প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছে, এটি একটি রাজনৈতিক অপরাধ। এটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অপরাধ। দেখুন, তাও যদি এখানে কিছু ঘটতো, আপনি বেছে বেছে কেন হিন্দু সম্প্রদায়কে আইডেন্টিফাই করেন? কতটা সাম্প্রদায়িক চেষ্টা! কারণ আপনি কেন বাংলাদেশের কোনো মুসলমান অথবা খ্রিস্টানের ব্যাপারে কথা বলছেন না? তার মানে আপনি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, আপনি প্রতিবেশী একটি ধর্মনিরপেক্ষতার আবরণে থাকা অথবা সহনশীল ধর্মীয় বাতাবরণে থাকা জনগোষ্ঠীকে আপনি জঙ্গি বানাচ্ছেন, অস্থিতিশীল করছেন, দুষ্কৃতকারী বলছেন, সন্ত্রাসী বলছেন, আপনি ভিসা দিচ্ছেন না, আপনি বলছেন বাংলাদেশ থেকে নাকি জঙ্গিরা গিয়ে ভারতে আপনার নাশকতা ঘটাবে। এখানে যে নামে বেনামে বৈধ এবং অবৈধভাবে ভারতীয়রা কাজ করছে, তাহলে তারা কি ধরনের সন্ত্রাসী? তারা তো অর্থনৈতিক সন্ত্রাসী। জানেন আপনি ভারতের 5ম বৃহৎ রেমিটেন্স কান্ট্রি বাংলাদেশ, এই ভারতীয়রা কারা? আমি সরকারকে অনুরোধ করব অডিট করতে এবং তাদের বৈধতা নিয়ে প্রশ্ন করতে, এবং সেই সঙ্গে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আপনার এই যে আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, সেটি ভাঙার একটি অপচেষ্টা। আপনাকে উদাহরণ দেই, গার্মেন্টসের যে বায়াররা আছে, সেই বায়ারদেরকে রিকোয়েস্ট করা হয়েছে এই দেশ থেকে কাপড় অর্ডার না দিতে। হিন্দু জনগোষ্ঠীর কেউ কেউ যারা H&M এদের কাছে ইমেল পাঠিয়েছে যে আমাদের কাপড়ে নাকি হিন্দুদের রক্ত লাগানো। আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন, রাজনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে করায়ত্ত করার অপচেষ্টা। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছে। ভারতের যে প্রতিবেশীদের সাথে সম্পর্ক এখন পর্যন্ত কারোর সাথেই সম্পর্ক ভালো নয়। বাংলাদেশের সাথে শেষমেশ এক ধরনের মৈত্রী থাকলেও সেটাও এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে।
এই অবস্থায় আসলে ভারতের সামনে বাংলাদেশের সাথে এই যে বৈরিতা, এটা টিকিয়ে রাখা আসলে কতদিন সম্ভব? ভারতের সাথে বাংলাদেশের বৈরিতা আমাদের ইচ্ছাকৃত নয়, ভারতের তরফ থেকে বলছি এটা। হ্যাঁ, অবভিয়াসলি, কেননা এই যে সরকার পরিবর্তন হলো প্রায় 3-4 মাস হয়ে গিয়েছে, যে পররাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত মানে একটা দূরত্ব ও নীরবতা বজায় রেখেছে অনেক সময়। ভারতের সম্পর্কে সমালোচনা করাটা তিনি অভিপ্রেত মনে করেনি, কেননা বারবার এই আশা ছিল। গত 2-3 মাসে এরকমই একটা চিন্তাধারা ছিল যে ভারত শেষ পর্যন্ত ওই হাসিনার রেজিমকে বাদ দিয়ে এই সরকারের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে। ইনফ্যাক্ট ভারতের যে মুসলিম নেতা ওয়েসি ইন্ডিয়ান পার্লামেন্টে, সে এত ব্যঙ্গাত্মক স্বরে একটা মুসলমান হয়ে যে এতখানি তাচ্ছিল্য দেখাতে পারে ভারতের পার্লামেন্টে, মানে পুরা দুনিয়া এই অঞ্চলের মানুষরা দেখলো যে ওয়েসি সামনে মোদি বসা পার্লামেন্টে তাচ্ছিল্য করে বলছে, হিন্দু কতগুলো শব্দ আছে, বেওয়াফা, বেওয়াফুক, বেওয়াকুফও বলছে, বেওয়াকুফ মোদি। আর মোদির চেহারা তো মানে রাগে পারলে সে ফেটে যায়। कैसे किया तुम जाओ वो हसीना का पास जाओ उसको बोलो আর টিং টিং ক্রিকেট খেলো, এইভাবে আঙ্গুল দেখে দেখে বলছে। মানে দ্য লেভেল অ্যান্ড এভরিবডি ইন দ্য পার্লামেন্ট, কংগ্রেস সবাই হাসতেছে মোদিকে দেখা, বুঝছেন, এমন অবস্থা। কিন্তু আমাদের এখানে উই আর নট আটারিং এ সিঙ্গল ওয়ার্ড। এখন আমরা যতই চাই না কেন যে ভারতের সাথে আমরা চাইবো যে ভারত বাস্তবতায় ফিরে আসুক, কিন্তু ভারত সেটা করবে না। এই জন্য যে আমার মনে হয় যেটা মূল কারণ হচ্ছে তা মোদির উপর দুইজন ব্যক্তির প্রচণ্ড প্রভাব। একটা হচ্ছে জয়শঙ্কর, আরেকটা হচ্ছে অজিত ডোভাল। এবং তারা যেখানে অলরেডি আরএসএস নির্দিষ্টভাবে বলে দিয়েছে বিজেপি গভর্নমেন্টকে যে আপনি হাসিনার সময় যে ফরেন পলিসি ছিল সেখান থেকে ডেভিয়েট করবেন না, আপনি একই ফরেন পলিসি চালিয়ে যান এবং আমাদের উদ্দেশ্য হবে হাসিনার সরকারকে আবার রিস্টোর করা। এবং এটা এখন মোটামুটি এক্সপোজডও হয়ে গিয়েছে যে ভারত সরকার দুটা জিনিস চায়। একটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্টের মাধ্যমে আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করা, আর সেকেন্ডলি এই যে ট্রায়ালটা হচ্ছে ট্রায়ালটাকে নাকচ করে দেয়া। এই দুটোই কিন্তু প্রফেসর ইউনুসের চিন্তাধারার বাইরে। প্রফেসর ইউনুস তার সাকসেস বা ফেইলিওর নির্ধারিত হবে যে কত কার্যকর, কত দ্রুত তিনি এই বিচার প্রক্রিয়া শুরু করতে পারে, সমাধান করতে পারে এবং আওয়ামী লীগকে মোটামুটি নিশ্চিতভাবে জনগণের ইচ্ছার ভিত্তিতে দূরত্বে রাখতে পারে। কিন্তু সেটা করতে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন ক্রমশই মারমুখী হয়ে উঠছে। আমরা যদি মনে করি ভারতীয় জনগণ সিম্প্যাথেটিক হবে, তার সংখ্যা অনেক কম। যদি পশ্চিমবাংলার ভেরিয়াস টেলিভিশন চ্যানেলসগুলো আপনি শুনেন, ইউটিউবের এসব ইয়েগুলো, সেখানে মানে ভাষা এত নিম্নমানের, মানে বাংলাদেশিদের দিকে তাক করে আজকে আমি শুনলাম বলছে যে তোদের তো পরবার কাপড়ও থাকবে না, কি পরে থাকবি, কি খাবি, এই ভাষায় কথা বলে। অথচ এটা কিন্তু এর উপযুক্ত উত্তর বাংলাদেশের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারত, দেয়নি। আমাদের আরেকটা উপায় হতে পারে যে আমরা যদি ঠিকই ভারতের এই নিম্ন রুচির সাথে জড়িত হতে না চাই, তাহলে সবচেয়ে সভ্য নীতি হতে পারত যে চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়াটা জনসমক্ষে তুলে ধরা। আনফর্চুনেটলি গত 3 মাসে চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হওয়া, স্পেশালি তিস্তা ব্যারেজের কনস্ট্রাকশনের কাজ চীনকে দেয়া, এটা অনেক আগেই কিন্তু প্রস্তুত ছিল। চীন 2016 সাল থেকে হাসিনা প্রমিস করে এসছে যে তিস্তা ব্যারেজের কাজ চীন নেবে এবং ওই পুরা উত্তরবঙ্গের নগরায়নের কথা চীন কিন্তু প্রেজেন্ট করেছে। কিন্তু শেষে যে আমরা দেখি যে পুরো জিনিসটা ভেস্তে গেছে। এটাই মূল কারণ যে চীন কেন সরে গিয়েছে। আজকে আমরা দেখি যে চীনকে অনুরোধ জানানো হয় যে তারা যেন তাদের ইকোনমিক জোনটা
ডেভেলপ করে, কেননা আমাদের কর্ণফুলী টানেল আন্ডার ইউটিলাইজড, সেটা ভেঙে পড়বে যদি ইউজ না হয়। আর চীন যদি সেখানে ইকোনমিক জোন ডেভেলপ না করে তাহলে ওই জায়গাটা পুরো আন্ডার ইউটিলাইজড হয়ে থাকবে। কিন্তু চীন সেটা করছে না কেন? চীন অনেক আগে থেকেই মনে করে যে তারা সরাসরি প্রমাণ চায় বাংলাদেশের কাছ থেকে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কতখানি চীনকে বাংলাদেশের অর্থনীতি বা সামরিক পর্যায়ে জড়িত করছি। আনফর্চুনেটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু চীনের সাথে সম্পর্ক নিয়ে কিচ্ছু মেনশন করে না। শ্রীলঙ্কার ক্ষেত্রে চীনা ঋণের যে প্রভাবটা দেখা গেল, তাদের ক্ষেত্রে ঋণ খেলাপি হওয়া বা অর্থনীতিতে এক ধরনের ধস নামা, সেটার জন্য অনেকে চীনকে দায়ী করেন শ্রীলঙ্কার অভিজ্ঞতায়। বাংলাদেশ সেই ধরনের পরিস্থিতি তাহলে কিভাবে এড়াবে? সেটা তাহলে বলুক। সেরকম পরিস্থিতি যে এড়ানো সম্ভব তা কিন্তু বেশ কিছু বিশেষজ্ঞরা বলছে। আমি আজকেও শুনলাম যে আমাদের যে অত্যন্ত মেধাবী একজন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ সিলেক্টেড হয়েছে, মিস্টার সিদ্দিকি নাম, যিনি অধ্যাপনা করেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, তিনি কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক প্ল্যানে চীনের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে তার পক্ষে কথা বলেছে। আর শ্রীলঙ্কার যে বাস্তবতা ছিল সেটা শ্রীলঙ্কার নিজস্ব অনেক অস্বাভাবিক পরিস্থিতি ছিল, স্পেশালি যে যারা সরকার চালিয়েছে রাজপক্ষ গোষ্ঠী, তাদের নির্বিচার যে চীনের উপর নির্ভরশীলতা, সেটা আমরা কিন্তু অনেক বেশি সচেতন ছিলাম। আমাদের পররাষ্ট্র অর্থ উপদেষ্টা ও তার সাথে যে টিম রয়েছে ওদের ক্যালকুলেশনস অনেক ম্যাচিওর, কিন্তু সেটা আমরা তুলে ধরছি না। চীনের প্রাসঙ্গিকতা আমরা যত বেশি টেনে আনবো ততই আমার মনে হয় ভারত অনেকটা পিছপা হবে। জি, ধন্যবাদ। জনাব আশরাফ স্যার, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে একদিকে ভারতের চাপ, তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে তার যে টুইট, যেখানে তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু এবং বাংলাদেশে একটা মাৎসন্যায় অবস্থার কথা বলছিলেন, সেটার কারণে কি এই সময়ে ভারতের যে মনোভাব বা তাদের পররাষ্ট্রনীতির যে পরিস্থিতি আমরা দেখছি সেটা দায়ী? পুরোপুরি না, তবে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়া ভারতকে উজ্জীবিত করেছে। এবং তবে আপনি যেই টুইটটির রেফারেন্স দিচ্ছিলেন সেটি কিন্তু নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য। আপনি জানেন ভারতীয়দের ভোট গুরুত্বপূর্ণ মার্কিন নির্বাচনে। কাজে আমার টুইটের ভাষা দেখে মনে হয়েছে ওটা লবিস্টদের ভাষা এবং নির্বাচনমুখী। নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প ওই ভূমিকা অবতীর্ণ হবেন এবং বাংলাদেশ ইস্যুকে তার মূল ইস্যু মনে করবেন, এটি ভাবার কোনো কারণ নাই। যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী নাও হতেন, যদি বাইডেন সরকার কন্টিনিউ করতেন বা কমলা হ্যারিস হতেন, তাহলেও হয়তো ভারতকে আপনি এই ভূমিকায় দেখতেন। কেননা ভারতের সাথে বাংলাদেশের পতিত এবং পলাতক সরকারটির সম্পর্ক একটি অভিনব সম্পর্ক। এটি কিন্তু কূটনীতিতে গ্রহণযোগ্য না এবং চিন্তাও করা যায় না যে আপনি একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকারের সাথে একটা তাবেদারমূলক সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। তার রাজনীতি আপনি কন্ট্রোল করেন, অর্থনীতি কন্ট্রোল করেন, তার নীতি প্রণয়ন কন্ট্রোল করেন, তার মন্ত্রিসভা সদস্য কারা হবেন সেটি আপনি ঠিক করে দেন। কাজেই এটি ভারত এককভাবেই করত। দেখুন, ভারতকে আমরা অনেক বছর ধরেই দেখছি তার জাতীয় ইন্টারেস্টকে সর্বাগ্রে স্থাপন করতে। সেই জায়গাটিতে কিন্তু কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই এক। কাজেই আমাদের মনে হয় ভারত যে ভুলটি করছে সেটি হচ্ছে হাসিনা সরকারের সাথে বা হাসিনা গোষ্ঠীর সাথে থেকে যাওয়াকে তার জাতীয় স্বার্থের জন্য জরুরি বলে মনে করছে। কিন্তু বিনিময়ে যে সে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের 17 কোটি মানুষের আস্থা হারাচ্ছে সেটি তারা বিবেচনায় নিচ্ছে না। এখন আমার মনে হয় যে প্রফেসর ইউনূস যেটি করতে চাচ্ছেন, সার্ককে পুনরুজ্জীবন করা, এটি একটি বড় সিদ্ধান্ত। ভারত যেটি কখনো চায় না। আবার আসিয়ানের সদস্য হয়ে যাওয়া, সেটি আমাদের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চীনকে আপনার বন্ধু রাষ্ট্র হিসাবে আরও বেশি আশ্বস্ত করা, তার আমাদের ডেভেলপমেন্টে তার অংশগ্রহণ এবং তাকে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে আমরা বন্ধু হিসাবে রাখবো, উন্নয়নের অংশীদার করব, এটি বোঝানো। কিন্তু লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে ওয়েস্টার্ন কমিউনিটির সাথে, সেটি আপনার যুক্তরাজ্য বলি, যুক্তরাষ্ট্র বলি, ইউরোপের সাথে আপনার কনস্ট্রাকটিভ ডায়ালগ করতে হবে এবং বলতে হবে যে আপনি ভারতীয় অ্যাগ্রাসনের শিকার, আপনি প্রোপাগান্ডার শিকার, আপনাকে গভর্ন করতে চায় ভারত। এটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ
যেমন আমরা দেশীয় গণহত্যাকারীকে অপরাধের তালিকায় রেখেছি। দেখুন, ভারত চায় না আওয়ামী লীগের বিচার আপনি করেন, ভারত চায় না গণহত্যাকারীদের বিচার করেন, ভারত স্বীকার করে না যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এবং ভারত তার ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেনি। 15 বছরে 3টে নির্বাচন হয়েছে, ভারত আপনাকে কোনো নির্বাচনে সমালোচনা করেনি, বরঞ্চ নির্বাচন না হওয়া নির্বাচনগুলোকে নির্বাচন বলে স্বীকৃতি দিয়েছে। এই অপরাধবোধের জন্য তার ক্ষমা চাওয়ার কোনো নজির আমরা দেখিনি। কাজে আওয়ামী লীগ এবং ভারত ইকুয়ালি দায়ী বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং ফ্যাসিজমের জন্য, এবং একটি রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত নিতে না পারার অবস্থা তৈরি করার জন্য। আমাদের আন্তর্জাতিক দরবারে যেতে হবে যেখানে যেখানে আপনার পক্ষে সম্ভব। কিন্তু ভারত যেটি করছে সেটি হচ্ছে যে আপনার একটা সফট ন্যারেটিভ প্রচার করছে। সে আপনাকে হয়তো ট্যাঙ্ক পাঠাচ্ছে না, সৈন্য পাঠাচ্ছে না, যদিও ভারতের অনেক নাগরিক বলছেন যে তারা চায় ভারত ইন্টারভেন করুক, কিন্তু তারা অলরেডি ইন্টারভেন করেছেন। তারা আপনার দিকে তাকিয়ে মিডিয়া ন্যারেটিভ তৈরি করেছেন, কন্টেন্ট ক্রাফট করছেন এবং সৃজনশীল প্রচারণায় যুক্ত হয়েছেন। আপনি দেখুন, একজন উপস্থাপিকা যে দৌড়াতে পারে সেটে, অথবা নাচতে পারে, গাইতে পারে, আমার ধারণা উনি গড়াতেও পারেন। কয়েকদিন পরে যখন ধরেন দেখলেন যে 100 দিনে তেমন কিছু ঘটছে না, তখন উনি গড়িয়ে গড়িয়ে বলতে শুরু করলেন। এটিও কিন্তু হতে পারে। কাজে ভারত যেহেতু তার বলিউড আছে, তার কিন্তু এমনিতেই কল্পকাহিনী লেখার একটা দারুণ ইতিহাস আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গত কয়েক বছরে ভারত কিছু অত্যন্ত পচা মানের সিনেমা বানিয়েছে, কেননা ওখানে তারা দেখাতে চেয়েছে এটা ইন্দো পাক ওয়ার, একমাত্র যুদ্ধ যেখানে সে পাকিস্তানকে হারিয়েছে, দেশটিকে ভাগ করতে পেরেছে, এটি তাদের ন্যারেটিভ। আমাদের এখন ন্যারেটিভ তৈরি করার কাজ করতে হবে, আমাদের কূটনৈতিকভাবে আগাতে হবে, আমাদের চীনের মতো বন্ধুকে সাথে রাখতে হবে এবং ওয়েস্টার্ন কমিউনিটিকে বলতে হবে যে গণতান্ত্রিক প্র্যাকটিসে একটি দেশ আরেকটি দেশে নাক গলাতে পারে না। কিন্তু ভারতের যে রাষ্ট্রযন্ত্র, তাদের জন্য যে হিসেব যে তারা এখন পর্যন্ত এই 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনার উপরই ভরসা রাখছেন, এইটা ভাবার কারণ কি যে শেখ হাসিনার উপর ভরসা রেখে তারা আসলে বাংলাদেশে কোনো সুবিধাই আদায় করতে পারবেন? আমার ধারণা যেই ভুল শেখ হাসিনা করেছিলেন ওই একই ভুল ভারত সরকার করছে। শেখ হাসিনা কি ভুল করেছিলেন? উনি তার সাথে কিছু স্তাবক রেখেছিলেন, কিছু দল দাস রেখেছিলেন, যারা সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক পরিচয় ছিল কিন্তু মূলত তার দাস ছিলেন। তারা তাকে ঘিরে রেখেছিলেন, তারা বুঝতে দেননি মানুষের অধিকারহীনতা কতটা ব্যাপক আকার ধারণ করছে। ভারত একই ভুল করছে, সে শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে, ফলে বাংলাদেশে যে একটি গণস্ফুরণ ঘটেছে, বাংলাদেশের মানুষ যে সাহসী হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে স্মার্টার দেন ভারতীয় সিটিজেন, এই তথ্যটি ভারত গ্রহণ করতে পারছে না অথবা মেনে নিতে পারছে না। কারণটি হচ্ছে শেখ হাসিনাকে যারা ঘিরে রেখেছিলেন তাদের একটি অংশ ভারতকেও ঘিরে রেখেছে। ভারতের এরকম একটি মায়োপিয়া জন্ম হয়েছে যে বাংলাদেশ হচ্ছে সেটি যেটি ভারত 15 বছর দেখেছে, কিন্তু এই বাংলাদেশের ভেতরে যে কত শক্তি এবং আগুন রয়েছে এবং দেশটি যে কত দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, এটি ভারত ধরতে পারছে না। দেখুন, ভারতের গোয়েন্দা ব্যর্থতা হয়েছে বাংলাদেশে, ভারতের সামরিক বিপর্যয় হয়েছে বাংলাদেশে, কূটনৈতিক বিপর্যয় হয়েছে। এখন ভারত 100 দিনেও যেটি করছে সেটি একটি অপরাধের শামিল। আপনি যেরকম ধরেন নৈতিক অপরাধ করেন, সেরকম ভারত নৈতিক অপরাধ করছে বাংলাদেশের বিষয়ে। আমরা যত দ্রুত আন্তর্জাতিক দরবারে এটি নিয়ে যাব, যত দ্রুত মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে এটি বলবো, প্রয়োজন হলে জাতিসংঘে গিয়ে আপনার বলতে হবে যে ভারত নামক রাষ্ট্রটির দ্বারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি আক্রান্ত, যাতে করে ইউএনের একটি কমিটি এখানে আসে এবং তাদেরকে যেন আমরা দেখাতে পারি যে ভারত কোথায় কোথায় আমাদেরকে বাধাগ্রস্ত করছে। জি, আমার মনে হয় এরকম করে আগালে ভারতের কিছুটা দৃষ্টি হয়তো স্বচ্ছ হতে পারে এবং এক পর্যায়ে আপনি দেখুন শেখ হাসিনার পতন কিন্তু 3 সপ্তাহ আগেও আমরা কল্পনা করিনি, এইরকম নির্মম পতন। আমি যদি ভারতের গত নির্বাচন দিকে তাকাই, হিন্দুত্ববাদ কিন্তু নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি, বরঞ্চ তার 100টি সিট কেড়ে নিয়েছে। আর একটু হলে কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে ছিটকে গেছিলেন। ভারতীয় নাগরিকদের সাথে আমাদের একটি যোগসূত্র স্থাপন করতে হবে। ওখানেও সুস্থ, স্বাভাবিক, চিন্তাশীল মানুষ আছে, তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে যে আমরা জনগণ টু জনগণের একটি সম্পর্ক চাই এবং আমরা মোদির মতো একটি ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে ভারতের নাগরিকরা বিভ্রান্ত হন অথবা ক্ষতিগ্রস্ত হন, সেটি আমরা চাই না। জি, ধন্যবাদ। জনাব গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে একটা খবর তুলে ধরা, সত্য হোক মিথ্যা হোক, ভারতের তরফ থেকে, ভারতের গণমাধ্যমের তরফ থেকে, যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা নানানভাবে হামলার শিকার হচ্ছেন, এর যে বিরুদ্ধ একটা অবস্থা বাস্তবে অনেক ক্ষেত্রে বিরাজ করে,
সেটা আসলে তুলে ধরা যায় কিভাবে, এবং স্বাভাবিকভাবে এই ধরনের প্রচারণার ফলে বা যে ঘটনাগুলো ঘটে ক্ষেত্র বিশেষে সেগুলোর কারণে যে আতঙ্ক আসলে ছড়ায় মানুষের মধ্যে, সেটাকে দূর করার রাস্তাটা কি? দেখেন, আসলে বর্তমান সরকার হোক এবং অতীতের যে কোনো সরকার হোক, এই বিষয়টা তারা একেবারেই মানে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে নিয়েছে। বর্তমান সরকারের যে কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছে তার মধ্যে মাইনরিটি হচ্ছে অনলি একজন, এবং সেই ব্যক্তিটাও কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তিনি এমন একজন, মানে এই সরকার এমন একজনকে নিয়োগ দিয়েছে সে মাইনরিটি জনগণের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। হিন্দুরা চেনেও না যে কোন ব্যক্তিকে নিয়োগ করেছে। ঠিক একইভাবে হিন্দু কল্যাণ ট্রাস্ট একটা আছে যেখানে প্রায় 22 জন কর্মকর্তা নিয়োগ থাকে সারা বাংলাদেশে। সেই 22 জন কর্মকর্তা যদি নিরপেক্ষ কোনো হিন্দুদের পক্ষ থেকে নেওয়া থাকতো তাহলে এরা কিন্তু সব জেলায় জেলায় হিন্দুদেরকে সচেতন করতে পারতো। এখন কি হয়ে গেল যে মানে যারা হিন্দুদেরকে ব্যবহার করছে তারা কিন্তু ওই অতীতের কিছু কাহিনী এবং ভবিষ্যতের কিছু যুদুর ভয়, এই দুটো দিয়েই হিন্দুদেরকে ব্যবহার করছে। সেটা দেখাচ্ছে যে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তোমরা চাকরি পাবে না, তোমাদের এমপি হতে পারবে না কেউ, কারণ বিএনপির সময় 2 টার্মে কোনো হিন্দু এমপি ছিল না, একজন মাত্র ছিল গৌতম চক্রবর্তী। তো আমরা তো সংখ্যানুপাতে প্রায় 42 জন পাই, তো তোমরা তো কিছুই পাবা না, চাকরি ক্ষেত্রে কিছুই পাবা না। সেখানে গয়েশ্বরায় তার একটা মেয়েকে মানে একজন এমপি করতে চেয়েছিল, 50 জন মহিলা এমপির থেকে, সংরক্ষিত মহিলা, সে একজনকেও দেয় নাই। তো ভবিষ্যৎ তো তোমাদের জন্য অন্ধকার। এই যে হাইকোর্টে 252 জন কর্মকর্তা নিয়োগ করেছে, আইন কর্মকর্তা, সেখানে অনলি একজন হিন্দু, তার মানে আগামী দিন তোমাদের জন্য খুবই কঠিন অবস্থা। তো সেই হিসেবে এদের মনের মধ্যে ভয়, এবং সেই সঙ্গে বাইরের থেকেও এই ভয়টা জাগানো আছে। তো আমি মনে করি যে এই সরকারের উচিত হবে যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ মাইনরিটি জনগোষ্ঠীর একটা টিম, একটা সংখ্যালঘু কমিশন হতে পারত, এবং যারা ইন্টেলেকচুয়াল পার্সন হিন্দুদের, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা অন্য দলের কথা মতো কিংবা তাদের সুবিধাভোগী না, এদেরকে দায়িত্ব দিলে, কিংবা একজন উপদেষ্টাই নিয়োগ হতে পারতো মাইনরিটি, মানে অন্যান্য বিষয় থাকলে একটা মাইনরিটি স্পেশাল ইস্যু, যে তিনি দেশে বিদেশে তার এই সত্য কথাগুলো তুলে ধরা এবং হিন্দুদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে আশ্বাস দেয়া হিন্দু সমাজকে যে তোমাদের ক্ষতি হবে না, ভালো পজিশনে আসো আর কি। বাস্তবতা তো একটু আগে আমরা যেটা শুনলাম যে 5 তারিখের পরে সত্যিকার অর্থে এই সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যাতে মাইনরিটিদের উপর নির্যাতন না হয়। এবং শুধু সরকার না, এই 5 তারিখের পরে যত মন্দিরগুলো, সমস্ত মন্দিরগুলো তো কমিটি ছিল মূলত আওয়ামী লীগ কেন্দ্রিক, তারা কিন্তু ভয় পালিয়ে গিয়েছে। সেখানে আমরা দেখলাম বিএনপি, তারপরে সেই ইসলামী আন্দোলন, জামাতে ইসলামী, মাদ্রাসার ছাত্ররা পাহাড় দিয়েছে দীর্ঘদিন। তো যে কারণেই আওয়ামী লীগ চেষ্টা করেছিল বড় ধরনের একটা মেসাখাত তৈরি করে সেই সুবিধাটা নিবে, পাশের দেশের অনেকেরই সেই ইচ্ছাটা ছিল। এই 2 দিন আগেও আমরা দেখলাম ভৈরবে ইসকন মন্দিরে হামলা, সেখানে ভিডিও ফুটেজ দেখা গেল সবই ছাত্রলীগ। 5 তারিখের পরেও বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে, সেখানে মানে হাতে নাতে ধরা পড়েছে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতারা। তো সব কিছুই আমরা এই হিন্দুদেরকে ব্যবহার করে তারা যে বড় ধরনের একটা রাজনৈতিক সুবিধা অতীতেও নিয়েছে এবং এইবারও নেওয়ার চেষ্টা করছিল। তো সেই সত্য ঘটনাগুলো তুলে ধরা দরকার মিডিয়ায় থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে, যেটা বর্তমান সরকারও এই দিকটা গুরুত্ব দেয় নাই। এবং আমাদের হিন্দু সমাজের যারা আছে তারা তো বেশিরভাগই ছিল পূজা উদ্যাপন এবং ঐক্য পরিষদের আন্ডারে। কারণটা হলো পূজা চলাকালে কিছু সরকারি অনুদান আসে, তো সেটা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের মাধ্যমে ভাগ বাটোয়ারা হয়। ফলাফল হচ্ছে সাধারণ জনগণ তো এই পূজা উদ্যাপন পরিষদের নেতাদের কাছেই যেতে হচ্ছে, যে কারণে তাদের আন্ডারে চলে যাচ্ছে। ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ডিসির মিটিং হয়, এবারও তাই আমরা বলেছিলাম যে অন্তত যেহেতু স্বৈরাচার চলে গেছে তো তাদের লোক বাদ দিয়ে সাধারণ যারা হিন্দু আছে তাদেরকে নিয়ে একটা টিম করে ডিসিরা যেন মিটিং করে, কিন্তু তা করে নাই। তো যে কারণে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে স্বৈরাচারের দোসরদের একেবারে বাদ দিয়ে এই দেশে প্রচুর সাধারণ হিন্দুরা রয়েছে যারা এই সরকারকে দিতে চায়, সহযোগিতা করতে চায়, এবং একই সঙ্গে দেশে বিদেশে যাতে এই হিন্দুদেরকে ফুটবলের মতো গোল দেওয়ার কাজে ব্যবহার না হয় সেই দিকটাও। যেমন একটু আগে আমরা যেটা শুনলাম ট্রাম্প সাহেব, উনিও চেষ্টা করেছেন নির্বাচনে, হঠাৎ করে একটা টুইট দিলেন যে বাংলাদেশের মাইনরিটিদের উপর ব্যাপকভাবে নির্যাতন হচ্ছে, আমি থাকলে এটা হতো না। তার মানে উনি শুধু এই বক্তব্য দিয়েই আমেরিকার সমস্ত হিন্দু ভোটারদের উনি ভোট নিয়ে নিলেন। অথচ কমলা হ্যারিস সে কিন্তু একজন হিন্দু, মানে হিন্দুরা হিন্দুকে ভোট না দিয়ে একজন ট্রাম্পকে খ্রিস্টান তাকে ভোট দিল কেন? তার একটা টুইটের কারণে। যে কাজটা ভারতের সমস্ত বিজেপির নেতারা থেকে আরম্ভ করে অনেকেই ঠিক এই গোল দেওয়ারই চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাহিনীটা ওখানে প্রচার করলে, ওখানে মুসলিম বিরোধী সেন্টিমেন্ট গড়ে তুললে সমস্ত হিন্দু ভোটগুলো বিজেপির ইসের মধ্যে পড়বে,
যেমন আমাদের শুভেন্দু অধিকারীর কথাই বলি, মানে নীতি বলতে যে বোঝায়, যেমন জামাত ইসলামী নেতাদেরকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে, এরপরেও তারা কিন্তু দল ত্যাগ করে নেই, তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু শুভেন্দু অধিকারী যেই তৃণমূলে থেকে বিজেপিতে আসছে, মানে শুধুমাত্র ক্ষমতার জন্য, ওখানে মুকুল রায় একবার হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে আসলো, যেই নির্বাচনে হেরে গেল আবার তৃণমূলেতে ফিরে গেল, মানে তাদের লক্ষ্যটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। তো এই ক্ষমতাটা পাওয়ার জন্য তারা যা মনে চাচ্ছে, যেটা এই করা, সেই জিনিসটাই ব্যবহার করছে। তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা মানসিকভাবে তো একটু দুর্বল অবস্থায় থাকে সবসময়, তো এদেরকে একটু সাহসী করে তোলা। তো আমি এর একেবারে স্থায়ী যদি সমাধানের কথা বলেন, তাহলে ওই পাকিস্তান আমলে যেটা ছিল কিংবা ব্রিটিশ আমলে যেটা ছিল, যে সেপারেট ইলেকটোরেট সিস্টেম, যে হিন্দুদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করা যায়, কিংবা যে কোনো মাইনরিটিদের প্রতিনিধি নির্বাচনের জন্য তাদের ভোটে তাদের প্রতিনিধি যদি নির্বাচিত হয়, তাহলে কিন্তু ভারতও হিন্দুদেরকে ব্যবহার করতে পারবে না, আওয়ামী লীগও হিন্দুদের ব্যবহার করতে পারবে না, একটা স্থায়ী সলিউশন হয়। আমি মনে করি যে সেইটির দিকে যদি সংবিধান সংস্কার হচ্ছে, নির্বাচন পদ্ধতি সংস্কার হচ্ছে, এই দিকটা যদি যুক্ত করা যায়, তাহলে বাংলাদেশ হচ্ছে একটা সত্যিকার স্বর্গের উদ্যান হিসেবে তৈরি হবে। এবং হিন্দু মুসলিমের মধ্যে গ্রামে গঞ্জে এখনো কোনো বিরোধ নাই, প্রত্যেক জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, শুধু রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিকভাবে আমরা ব্যবহৃত হচ্ছে, এটার একটা সমাধান হয়। নিশ্চয়ই। জনাব আশরাফ কাসেম, দেখুন, আমি রায়ের বাজারে জন্ম নিয়েছি। রায়ের বাজারে পাল ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আছে, এবং ওই ট্রাস্টের অধীনে সমস্ত বিস্তীর্ণ এলাকা এবং সমস্ত হিন্দুদের সম্পত্তি, সব মন্দির, সেগুলো দখল করেছেন কিছু মুসলিম আওয়ামী লীগের নেতা এবং আরও প্রভাবশালীরা। তার সাথে কিন্তু কিছু হিন্দুর সংযুক্তি ছিল, তারাও বেনিফিটেড হয়েছেন। আমি এই পাল ট্রাস্টের পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি, যাতে করে হিন্দু জনগোষ্ঠী তার সম্পত্তি ফেরত পায় এবং তারা যেন তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এখন আমরা হিন্দুদেরকে অনেক দূর এগিয়ে আসতে দেখেছি, বলতে যে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমরা কারো ভোট ব্যাংক না, আমরা বাংলাদেশের স্বাভাবিক সুস্থ নাগরিক, আমরা যে কাউকে ভোট দিতে পারি এবং আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। তারা কেউ সাম্প্রদায়িকও না। আমাদেরকে ওই চশমা থেকে নিজেদেরও বেরোতে হবে, সরকারকে এবং রাজনৈতিক দলকে। দেখুন, উনি যে সংখ্যাতত্ত্ব বললেন, এটি কিন্তু লজ্জার। কাজেই আপনি কিন্তু আপনার সংখ্যা দিয়ে প্রমাণ করছেন যে আপনি আসলে হিন্দুরা আওয়ামী লীগের উপরে নির্ভর করুক যুগ যুগান্তর পর্যন্ত, এটি আপনি চান। কাজেই বিএনপি বা অন্য যারা ক্ষমতায় যেতে চায়, তাদেরকে নিশ্চিত করতে হবে যে সংখ্যানুপাতিক হলেও ভালো, না হলেও তারা যেন তাদের প্রতিনিধিত্ব দেখতে পায়। তারা শোনেন, গত সরকারের আমলে আমরা বাড়াবাড়ি দেখেছি, গত সরকারের আমলে আমরা অনেক অপরাধী হিন্দুকে বিভিন্ন উচ্চ পদে দেখেছি, আমরা এনবিআরে দেখেছি, পুলিশে দেখেছি, জেলা পর্যায়ে দেখেছি, সেটি আবার মুসলমানদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। কাজেই সরকারটি কেন করেছে? কারণ সরকারটি চেয়েছে তার ভোট ব্যাংক অটুট থাকুক। আর সব কিছুর পেছনে একটা দুর্নীতি চক্র রয়েছে। এরা হচ্ছে একটা সফটওয়্যার টার্গেট, একটা সংখ্যা 9% বা 10% লোককে যদি হাতের মুঠোয় পেতে পারেন। একটা দেখুন, রাজনীতিতে কত ধরনের খেলা হয়। আজকে ঢাকায় বা বাংলাদেশের কোথাও হিন্দুদের উপরে আক্রমণ হোক বা না হোক, সেটি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য জরুরি, সেটি বিজেপির রাজনীতির জন্য জরুরি। আপনি দেখেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচনের আগে বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করেন কেন? কাজেই হিন্দুরা একজোট হয়ে তাদের দুষ্কৃতকারী এবং অপরাধীদেরকে বিদায় করে তারা নিজেরাও বলতে পারে যে আমরা এইসব জায়গায় আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসরকে ঝেঁটিয়ে বিদায় করতে চাই, আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা সমাজের অন্যান্য মানুষের সহযোগিতায় আমরা একটা সুস্থ হিন্দু গন্ধ গায়ে নিয়ে না, তার একটি নাগরিক হিসাবে তার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হতে পারে। আমার ধারণা গত 100 দিনে আমি তার সুবর্ণ সম্ভাবনা দেখতে পেয়েছি। আমি অনেক বন্ধুকে সাক্ষাৎ করেছি যারা এটি চায়। আমি রায়ের বাজারে গিয়ে দেখেছি যে ওই হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠায় সাহস পায় না, অনেক সময় বলতে পারে না, কেননা সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও সে আপনার ভয়ভীতির মধ্যে রেখেছে। সরকারকে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। আপনি হিন্দুরা যেন আওয়ামী লীগ কিংবা ভারতের ঘুঁটি হিসাবে ব্যবহৃত না হয়, ওই কমিউনিটিকে নিশ্চিত করতে হবে, আমাদেরকেও নিশ্চিত করতে হবে। অধ্যাপক শাহিদুজ্জামান যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটা কথা আমি না বলেই পারছি না, সেটা একটু অন্য বিষয়ে। তা হচ্ছে, যেহেতু আমি জাতীয় সিকিউরিটি অ্যাসপেক্টটাও দেখি, আমার কাছে মনে হয় যেন আমাদের এই সামরিক বাহিনীর যে নেতৃত্ব রয়েছে তাদেরকে আরও অনেক বেশি প্রফেশনাল হতে হবে। এবং সেটা আমি এই কণ্ঠে বলছি যে আগেকার সরকারের কারণে সামরিক বাহিনীর নেতৃত্বে নানা রকমের জটিলতা দেখা দিয়েছিল, এগুলো তো সব মিডিয়াতে বের হয়েছে। কিন্তু এখন এমন একটা সময় আসছে, জাতীয় নিরাপত্তার হুমকি আমরা দেখতে পাচ্ছি, এমনকি পার্শ্ববর্তী বৃহৎ দেশের যে আমাদের বর্ডার ভায়োলেট করার মতো একটা
দুরভিসন্ধি দেখতে পাচ্ছি। আমি চাই যে আমাদের জেনারেলসদেরকে আমি দেখব আরও ফিট। আমি তাদেরকে সিরিমোনিয়াল ফাংশনসে টেলিভিশনে দেখলে আমি দীর্ঘশ্বাস ফেলি, কেন এত মেডেলস লাগানো থাকে এবং শারীরিক উৎকর্ষতা আমার মনে হয় যেন অনেক ঘাটতি রয়ে গেছে। আমি দেখতে চাই যে আমাদের জেনারেলসরা ব্যাটলফিল্ড ট্রেনিং করছে, সরাসরি পার্বত্য চট্টগ্রাম হোক, বিভিন্ন জায়গায় হোক, তারা সরাসরি তাদের সামরিক বাহিনীর সাথে মিশে যাচ্ছে, ট্রেনিং দিচ্ছে এবং তাদের শারীরিক গঠন যেন এমন পরিবর্তন আসে যাতে দেখলে শ্রদ্ধা আসে যে এদের হাতে আমাদের সীমান্ত নিশ্চিন্ত। আনফর্চুনেটলি এখন কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। এখন অনেক বেশি আনুষ্ঠানিকতার প্রদর্শন বেশি হয় উচ্চতর পদে, এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু তাদের প্রফেশনালিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তেমন আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সময় একেবারে ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।